ভারতে অবস্থানের ১০০ দিন পার করল শেখ হাসিনা। অগস্টের ৫ বাধ্য হয়ে নেতাকর্মীদের ফেলে চরম নাটকীয় পরিস্থিতিতে ভারতে পা রাখেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ওই দেশের কোথায় বা কিভাবে আছেন সে ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। কিন্তু লোকেশন যাই হোক, ভারতে তার পদার্পণের ১০০ দিন পর এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বা চরম অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে ভারতে কতটা কি করতে পারছেন। সম্প্রতি ভারতে হাসিনার ১০০ দিনের অবস্থান নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বিবিসি প্রশ্ন তুলেছে অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে। বিবিসির এমন প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা খুদে বার্তায় বিবিসিকে জানিয়েছেন, যেটুকু না হলে নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হচ্ছে। সাদা পোশাকের রক্ষীরা তার চারপাশ ঘিরে রয়েছে, জলপাইরাঙা উর্দির কমান্ড বা সেনা সদস্যরা নন। আর গোটা বিষয়টার মধ্যে কোনো আতিশয্যের বালাই রাখা হয়নি, মানে ঢাক ঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না, বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে। ৫ আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে এসে নামলেন, সেদিনই সন্ধ্যায় দিল্লি কংগ্রেসের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি তার এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, স্টে সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আন্টি, টুমোরো ইজ অ্যানাদার ডে, মাই প্রেয়ার্স আর উইথ ইউ। শেখ হাসিনাকে আন্টি বলে ডাকতে পারেন দিল্লির শর্মিষ্ঠা মুখার্জি ছাড়া এমন আর দ্বিতীয় কেউ আছে কিনা বলা মুশকিল। সেই প্রিয় আন্টিকে মনোবল শক্ত রাখার কথা বলতে তিনি কিন্তু এক মুহূর্তও দেরি করেননি। আসলে শর্মিষ্ঠা মুখার্জির আরেকটা পরিচয় হলো তিনি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা। খুব ছোটবেলায় শেখ হাসিনার পরিবারের সঙ্গে তার নিবিড় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, যা এতটুকুও ম্লান হয়নি বলেই তিনি এখনো ওই কথাগুলো বলতে পারছেন। পঁচাত্তরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার পর তাদের স্থানীয় অভিভাবক হিসেবে সবকিছু দেখাশোনার ভার ছেড়ে দিয়েছিলেন তার আস্থাভাজন বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ওপর। তখন থেকেই প্রণব মুখার্জির গোটা পরিবারের সঙ্গে শেখ হাসিনার পরিবারের নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল। ফলে দিল্লিতেও হাসিনার এমন কেউ কেউ এখনো আছেন যাদেরকে রাজনীতি বা কূটনীতির ঊর্ধ্বে শেখ হাসিনা ভরসা করতে পারেন। দিল্লিতে সে সময় বহুদিন থাকার সুবাদে তার নিজস্ব পরিচিতির একটা বলয় গড়ে উঠেছিল, যাদের মধ্যে কেউ কেউ এখনো জীবিত বা সক্রিয় আছেন। দিল্লিতে আজও আছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল অশোক তারা, যিনি ৭১-এর ১৭ ডিসেম্বর সকালে ধানমন্ডিতে পাকিস্তানি সেনাদের পাহারায় থাকা শেখ হাসিনা সহ মুজিব পরিবারের সদস্যদের প্রাণ বাঁচিয়েছিলেন। আজও অশোক তারা ও তার স্ত্রী দুজনের সঙ্গেই শেখ হাসিনার দারুণ সুসম্পর্ক। এমনকি ঢাকাতে কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন এমন অনেক সাবেক ভারতীয় কর্মকর্তার সঙ্গেও ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনার সৌহার্দ্য আছে বলে দাবি করেন বিবিসি বাংলা। গত ১০০ দিনের ভেতরে শেখ হাসিনার পুরনো পরিচিত ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সাথে সামনাসামনি দেখা করার সুযোগও পেয়েছেন বলে দাবি করেছে বিবিসি বাংলা। এই ধরনের ভিজিটের সংখ্যা হাতে গোনা হতে পারে, কিন্তু ভারত সরকারও সচেতনভাবে তার ক্ষেত্রে এই ধরনের কিছু দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছে, যাতে তাদের ভিআইপি অতিথি মানসিকভাবেও চাঙ্গা থাকেন। গত মাস তিনেক আগে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত ফোন আলাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে, যাতে এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে। ভারত যদিও এইসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবে কি শেখ হাসিনার কণ্ঠস্বর।
এটা ঠিকই যে শেখ হাসিনা যেহেতু ভারতে কোনো গৃহবন্দী নন বা রাজনৈতিক বন্দীও নন, ফলে দেশ বিদেশে তার পরিচিত জন ও দলীয় নেতা কর্মীদের সাথে সশরীরে না হলেও টেলিফোনে কথাবার্তা বলার সুযোগ তিনি পাচ্ছেন, এমনটাই বলছে দ্য প্রিন্ট। এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের কথা বলার শুট করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা। দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ, ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গেও তার রোজই যোগাযোগ হচ্ছে, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের। নিউজ চ্যানেল, খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে। ভারতের মাটিতে বসে তিনি যেন এখনই নিজ বয়ানে কোনো রাজনৈতিক বিবৃতি না দেন, সেজন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব? এমন প্রশ্ন নিয়েও বিশ্লেষণ করেছে ভারতীয় মিডিয়া। তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। বাংলাদেশে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, এই কাজটা শুধু কঠিন নয়, বরং খুবই কঠিন। এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠন ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের থেকে 10টা বছর কম হলেও হয়তো মনে করা হতো তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন, তারা কিন্তু এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় বলে দাবি ভারতীয় মিডিয়ার। বিবিসি আভাস পেয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারত মোটেই কোনো ঝুঁকি নিতে রাজি নয়, বরং তারাও আশা করেন শেখ হাসিনা নিজেও তাড়াহুড়ো না করে উপযুক্ত সুযোগের জন্যই অপেক্ষা করবেন। বিবিসি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে লিখেছে, হাসিনার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। এটার অর্থ খুব সহজ, শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গোপনীয়তা রক্ষার উপরে, কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখা সম্ভব হবে, ততই তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। ওই কর্মকর্তা তার তৃতীয় বাক্যে বিবিসিকে জানিয়েছেন, শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ, তার কথাই সেই ইঙ্গিত ছিল। শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসতে হয়, এই প্রোটোকলে সেই চেষ্টাও বিশেষভাবে লক্ষণীয়। ফলে দিল্লির মর্নিং ওয়ার্কারদের সর্বলদী গার্ডেনে তিনি এসে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করে যাচ্ছেন, কিংবা ইচ্ছে করলে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বৃহস্পতিবার সন্ধ্যায় কাওয়ালি শুনে আসছেন, এই ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা।